আমি ১৯ বছর বয়সে গর্ভপাত করাতে অস্বীকার করেছিলাম বলে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। পুরো ১০ বছর তারা বিশ্বাস করে এসেছে আমি একগুঁয়ে, অবিবেচক এবং নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করা একটি মেয়ে। কিন্তু তারা কখনোই জানতো না আমার সিদ্ধান্তের পেছনে এমন একটি কারণ ছিল যা আমি কাউকে বলতে পারিনি। শুধু একবার বলেছিলাম, একদিন তোমরা সবাই এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। ১০ বছর পর আমি আমার ১০ বছর বয়সী ছেলে আরিফকে নিয়ে আবার সেই বাড়ির সামনে দাঁড়ালাম, যে বাড়ির দরজা একদিন আমার মুখের উপর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি দরজায় কড়া নাড়লাম। দরজা খুলতেই আমি শুধু একটি বাক্য বললাম। সেই একটি বাক্যই আমার বাবা মায়ের মুখের সমস্ত রং উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এরপর যা ঘটেছিল সেই স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমার নাম রূপালী। আর যেদিন আমার জীবন এক মুহূর্তে ওলটপালট হয়ে গিয়েছিল, সেই দিনটি আমি কোনোদিন ভুলতে পারবো না। তখন আমার বয়স মাত্র ১৯। আমি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার কয়েক সপ্তাহ পর এক সন্ধ্যায় আমাদের ছোট্ট ড্রয়িং রুমে বাবা মায়ের সামনে বসেছিলাম। ভয়ে আমার পুরো শরীর কাঁপছিল। কাপা হাতে আমি প্রেগনেন্সি টেস্টের রিপোর্টটা তাদের সামনে বাড়িয়ে দিলাম। আমার মার রিপোর্টটার দিকে এমনভাবে তাকালেন যেন সেটা কোনো ভয়ঙ্কর বিপদের খবর। আমার বাবা ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠে সামনের দিকে ঝুঁকে এলেন। তিনি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই সন্তানের বাবাকে? আমি মাথা নিচু করে রইলাম। কাপা গলায় বললাম, আমি বলতে পারবো না। আমার উত্তর শুনে পুরো ঘরে নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ড পর মা রাগে কাঁপতে কাঁপতে বললেন, মানে কি? তুমি আমাদের বলতে পারবে না? তুমি কি কাউকে আড়াল করছো? সে কি বিবাহিত, নাকি তোমার চেয়ে অনেক বড়? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। সব কিছু খুব জটিল, কিন্তু আমি এই সন্তানকে নষ্ট করতে পারবো না। যদি আমি গর্ভপাত করি তাহলে শুধু আমারই ক্ষতি হবে না, আমাদের সবার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার কথাগুলো শেষ হতেই বাবা প্রচণ্ড রেগে গেলেন। তিনি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমাদের সঙ্গে নাটক করো না। আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আমাকে একটু বিশ্বাস করো। আমি এখন সব বলতে পারছি না, কিন্তু একদিন সব সত্যি তোমরা জানতে পারবে। বাবা দরজার দিকে আঙ্গুল তুলে কঠিন গলায় বললেন, হয় এই সন্তানকে নষ্ট করবে, নয়তো এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা প্লিজ। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। বের হয়ে যাও, এখনই। ১ ঘন্টা পর আমি একটি ছোট ব্যাগ হাতে বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম। কোথায় যাব, কিভাবে বাঁচব, কিছুই জানতাম না। আমার মা দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন, কিন্তু তিনি একবারও আমাকে থামানোর সাহস দেখাননি। সেদিনে আমি সব কিছু ছেড়ে চলে গেলাম। শহর বদলে ফেললাম, মোবাইল নম্বর বদলে ফেললাম, নতুন একটি জায়গায় নতুন করে জীবন শুরু করলাম। আর আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখালাম। তার নাম রাখলাম আরিফ। পরের ১০ বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। দিনে ২টি চাকরি করেছি, রাতে পড়াশোনা করেছি, ঘুমহীন অসংখ্য রাত কাটিয়েছি। অনেকদিন না খেয়েও থেকেছি, অনেক রাত বালিশ ভিজিয়ে কেঁদেছি। কিন্তু প্রতিটি সকালে আরিফের হাসি মুখ আমাকে নতুন করে বাঁচার শক্তি দিত। সে ছিল অসম্ভব মেধাবী, ভীষণ ভদ্র, দয়ালু, আর নিজের বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমার জন্য আরো কঠিন হয়ে উঠল। একদিন রাতে সে আমাকে জিজ্ঞেস করল, মা, আমাদের কি কোনো দাদু দাদি নেই? আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি কি বলবো? যে তারা তাদের নাতিকে কখনো দেখতে চায়নি, যে তারা তাদের মেয়ের চেয়ে নিজের অহংকারকে বড় মনে করেছিল, যে তারা আমাদের সম্পর্ক ছিন্ন করেছিল। আমি কিছুই বললাম না, শুধু হেসে বিষয়টা এড়িয়ে গেলাম। কিন্তু আরিফের ১০ম জন্মদিনে সে আবার শান্ত গলায় বলল, মা, আমি কি একবার দাদু দাদির সঙ্গে দেখা করতে পারি? তার সেই কথায় আমার বুকের ভেতর জমে থাকা বরফ যেন গলতে শুরু করলো। হয়তো সত্য জানার সময় এসে গেছে। হয়তো এতদিনের নীরবতার অবসান হওয়া উচিত। পরের সপ্তাহে আমি আরিফকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার নিজের জন্মভিটায় ফিরে এলাম। বাবা মা জানতেন না আমরা আসছি। আমি সেই পরিচিত বারান্দায় দাঁড়ালাম। একই পুরনো বাড়ি, একই দোলনা, একই দরজা। আমি ধীরে ধীরে দরজায় কড়া নাড়লাম। কয়েক মুহূর্ত পর দরজাটি খুলল। বাবা আমার দিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, রূপালী। মা দৌড়ে এসে দাঁড়ালেন।
তারপর তার চোখ পড়ল আরিফের উপর। তিনি নিজের মুখ চেপে ধরলেন। কেউ কোনো কথা বলছিল না। 10 বছরের জমি থাকা নীরবতা আমাদের মাঝখানে দেয়ালের মতো দাঁড়িয়েছিল। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আজ আমি তোমাদের সব সত্যি জানাতে এসেছি। বাবার চল শক্ত হয়ে গেল। আমি আরিফের কাঁধে হাত রেখে বললাম, আরিফ সম্পর্কে, আর সেই কারণ সম্পর্কে, যার জন্য আমি কোনো অবস্থাতেই তাকে পৃথিবীতে আসা থেকে আটকাতে পারিনি। বাবা মা দুজনেই আরিফের দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। হাত কাঁপতে শুরু করলো। আর যখন আমি আরিফের জৈবিক বাবার নাম উচ্চারণ করলাম, আরিফের বাবা মিস্টার ইয়াসিন, তখন তারা দুজনেই যেন পাথরের মূর্তির মতো নিশ্চুপ হয়ে গেলেন। বাবার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। মায়ের ঠোঁট কাঁপছিল। দুজনেই একবার আমার দিকে, একবার আরিফের দিকে তাকাচ্ছিলেন, যেন তারা বুঝতেই পারছিলেন না এত বছর ধরে লুকিয়ে রাখা সত্যটা হঠাৎ করে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। কয়েক মুহূর্ত পর বাবা কাপা গলায় বললেন, কোন মিস্টার ইয়াসিন? তুমি কি বলতে চাইছো রূপালী? আমি গভীর শ্বাস নিলাম। 10 বছর ধরে বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন একসঙ্গে বেরিয়ে আসতে চাইছিল। আমি ধীরে ধীরে বললাম, আজ আমি আর কিছু লুকাবো না, কিন্তু তোমরা মাঝপথে আমাকে থামানোর চেষ্টা করবে না। পুরো ঘটনাটা শোনার পর চাইলে আমাকে ক্ষমা করবে, চাইলে সারা জীবনের জন্য ঘৃণা করবে। মা নিঃশব্দে মাথা নাড়লেন। আমি আরিফকে পাশে বসিয়ে বলতে শুরু করলাম, 10 বছর আগে আমি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতাম। সেখানে আমাদের প্রধান কর্মকর্তা ছিলেন মিস্টার ইয়াসিন। তিনি সবার কাজে সম্মানিত ছিলেন। প্রথম দিকে তিনিও আমাকে নিজের মেয়ের মতোই দেখতেন। কিন্তু একদিন অফিসের একটি গুরুত্বপূর্ণ ঘটনার পর আমি এমন কিছু জানতে পারি যা আমার পুরো জীবনটাই বদলে দেয়। বাবা ভ্রুকুচকে তাকিয়ে বললেন। আমি বললাম, সেই ঘটনার পর আমাকে নানাভাবে চুপ করিয়ে রাখার চেষ্টা হয়েছিল। আমি ভয় পেয়েছিলাম নিজের নিরাপত্তা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, আর সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম আমার গর্ভের শিশুকে নিয়ে। আমি তখন কাউকে বিশ্বাস করার মতো অবস্থায় ছিলাম না। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই আমাদেরও বিশ্বাস করিসনি? আমি চোখের পানি মুছে উত্তর দিলাম, আমি বিশ্বাস করতে চেয়েছিলাম মা, কিন্তু আমি জানতাম প্রমাণ ছাড়া তোমরা আমার কথা বিশ্বাস করবে না। আর যাদের বিরুদ্ধে কথা বলতাম তারা ছিল ক্ষমতাবান মানুষ। আমি ভেবেছিলাম সত্য প্রকাশের আগেই যদি সবকিছু ভেঙে পড়ে, তাহলে শুধু আমি নই, তোমরাও বিপদে পড়বে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আরিফ চুপচাপ বসেছিল। সে বুঝতে পারছিল বড়দের এই কথার মধ্যে তার জন্মের সঙ্গে জড়িয়ে থাকা কোনো গভীর ইতিহাস লুকিয়ে আছে। সে আস্তে করে আমার হাত ধরল। মা, তুমি কাঁদছো কেন? আমি তার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বললাম, কখনো কখনো সত্য বলতে গিয়েও মানুষ কাঁদে বাবা। বাবা ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তার চোখে আর আগের সেই কঠোরতা ছিল না, বরং ছিল অনুশোচনার অজস্র প্রশ্ন। রূপালী, আমরা যদি সেদিন তোকে একটু সময় দিতাম। আমি মৃদু হাসলাম। হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। মা এগিয়ে এসে আরিফের সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি কাপা হাতে আরিফের গাল ছুঁয়ে বললেন, আমি আমি কি তোমার দাদি হতে পারি? আরিফ বিস্মিত হয়ে আমার দিকে তাকালো। আমি মাথা নেড়ে সম্মতি দিতেই সে ছোট্ট করে হেসে বলল, আপনি যদি সত্যি আমার দাদি হন, তাহলে আমি অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই একটি বাক্যেই মায়ের চোখের পানি আর থামল না। তিনি আরিফকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বাবা মুখ ফিরিয়ে চোখ মুছলেন। 10 বছরের দূরত্ব যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। কিন্তু আমার বুকের ভেতর তখনও একটা বড় সত্য রয়ে গিয়েছিল, যে সত্য এখনো পুরোপুরি বলা হয়নি। আমি জানতাম সেই সত্য প্রকাশের পর আবারও আমাদের সবার জীবন নতুন মোড় নেবে। আমি ধীরে ধীরে ব্যাগের ভেতর থেকে একটি পুরনো খাম বের করলাম। খামটির কাগজ হলুদ হয়ে গেছে। তার ভেতরে ছিল কিছু কাগজ আর একটি চিঠি। আমি সেটি বাবার হাতে দিয়ে বললাম, এই চিঠিটা 10 বছর আগে লেখা, কিন্তু আমি কখনো কাউকে দেখাইনি। আজ সময় এসেছে, তোমরা এটা পড়ো। বাবা কাপা হাতে খাম খুললেন। প্রথম লাইন পড়তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বাকিটা পড়ার আগে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, রূপালী, তাহলে এতদিন আমরা সম্পূর্ণ ভুল মানুষকে দোষ দিয়ে এসেছি।
আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। বাবার কাপা হাতের ভেতর তখনও সেই পুরনো খামটা ধরা। তার চোখ স্থির হয়ে আছে চিঠির প্রথম কয়েকটি লাইনের ওপর। আমি বুঝতে পারছিলাম প্রতিটি শব্দ তার বুকের ভেতর জমে থাকা 10 বছরের অনুশোচনাকে আরো ভারী করে তুলছে। ঘরের ভেতরে এমন এক নীরবতা নেমে এসেছিল, যেখানে দেয়ালে টাঙানো ঘড়ির টিকটিক শব্দ অস্বাভাবিক স্পষ্ট শোনা যাচ্ছিল। মা আমার পাশেই বসেছিলেন। তার দু চোখ লাল হয়ে গেছে কান্নায়। আরিফ কিছুই বুঝতে না পেরে কখনো আমার দিকে, কখনো তার দাদুর দিকে তাকাচ্ছিল। বাবা অবশেষে কাপা গলায় বললেন, রূপালী, এই চিঠিটা, এটা কি সত্যি? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ বাবা, এই চিঠিটা আমি 10 বছর ধরে লুকিয়ে রেখেছি। কারণ তখন কেউ আমার কথা বিশ্বাস করতো না। আর আমি চেয়েছিলাম একদিন যখন সত্যিটা বলবো, তখন যেন শুধু কথায় নয়, প্রমাণ দিয়ে বলি। বাবা আবার চিঠির দিকে তাকালেন। মা আর নিজেকে সামলাতে না পেরে বললেন, কি লেখা আছে চিঠিতে? আমাকে দাও, আমিও পড়ি। বাবা চিঠিটা তার হাতে তুলে দিলেন। মা পড়তে শুরু করলেন। চিঠির শুরুতে লেখা ছিল, রূপালী, তুমি যদি কোনোদিন এই চিঠিটা কাউকে দেখানোর সিদ্ধান্ত নাও, তাহলে বুঝে নেবে সত্য লুকিয়ে রাখার সময় শেষ হয়েছে। তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটা সহজ নয়, কিন্তু আমি জানি তুমি এমন একটি জীবনকে পৃথিবীতে আনতে চাইছো যার কোনো অপরাধ নেই। মানুষ তোমাকে দোষ দেবে, অপমান করবে, একা করে দেবে, তবুও সত্য একদিন নিজের পথ খুঁজে নেবে। মায়ের ঠোঁট কাঁপতে লাগলো। তিনি ধীরে ধীরে বললেন, এই চিঠি কে লিখেছিল? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিলাম, মিস্টার ইয়াসিন। বাবা যেন বিদ্যুৎস্পৃষ্ট মানুষের মতো আমার দিকে তাকালেন। তাহলে তিনি জানতেন সব? আমি শান্তভাবে বললাম, হ্যাঁ, তিনি সব জানতেন। আর তিনি আমাকে বলেছিলেন কোনো নিরপরাধ শিশুর জীবন যেন আমি নিজের ভয় বা সমাজের চাপে শেষ না করি। বাবা হতবাক হয়ে গেলেন। তিনি হয়তো এতদিন ধরে অন্যরকম একটা সত্য বিশ্বাস করে এসেছিলেন, কিন্তু আজ প্রতিটি মুহূর্ত সেই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঠিক তখনই আরিফ ধীরে ধীরে আমার হাত ধরে বলল, মা, আমার বাবা কি এখন আর বেঁচে নেই? আমি তার চোখের দিকে তাকালাম। এই প্রশ্নটার জন্য আমি নিজেকে 10 বছর ধরে প্রস্তুত করছিলাম, কিন্তু যখন সত্যি সেই প্রশ্নটা করলো, তখন আমার গলা শুকিয়ে গেল। আমি তাকে বুকের কাছে টেনে নিয়ে বললাম, সব প্রশ্নের উত্তর আজই পাবি না বাবা, কিন্তু আমি আর তোকে কোনোদিন মিথ্যা বলবো না। আরিফ মাথা নেড়ে চুপ করে রইল। বাবা হঠাৎ উঠে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, রূপালী, আমি তোকে একটা প্রশ্ন করতে চাই। করো বাবা। সেদিন, যেদিন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তুই যদি এই চিঠিটা আমাদের দেখাতি, তাহলে কি সব বদলে যেত না? আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর শান্ত গলায় বললাম, না বাবা, কারণ তখন এই চিঠির সঙ্গে যে সত্যটা জড়িয়েছিল, সেটা প্রকাশ করলে আরও অনেক মানুষের জীবন বিপদের মুখে পড়ত। আমি কাউকে বাঁচাতে চেয়েছিলাম। মা বিস্ময়ে বললেন, কার জীবন? আমি উত্তর দিলাম না। জানালার বাইরে তাকিয়ে রইলাম। 10 বছর আগে সেই রাতটা চোখের সামনে ভেসে উঠল। অঝোর বৃষ্টি হচ্ছিল। রাস্তার বাতিগুলো কুয়াশার মধ্যে ঝাপসা হয়ে গিয়েছিল। আমি একা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। পকেটে ছিল মাত্র 1500 টাকা। কোথায় যাব, কি করব, কিছুই জানতাম না। হঠাৎ ফোনটা বেজে উঠল। অপরিচিত একটি নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, রূপালী, আমি ইয়াসিন বলছি। আমি চমকে উঠেছিলাম। তিনি বললেন, আমি জানি তোমার পরিবার তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমার জন্য একটা নিরাপদ থাকার ব্যবস্থা করেছি। ঠিকানাটা এখনই পাঠাচ্ছি। আমি তখন শুধু একটা কথাই বলেছিলাম, আমি কারো দয়া চাই না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, এটা দয়া নয়, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো। সে রাতেই আমি প্রথম বুঝেছিলাম পৃথিবীর সব মানুষ একরকম নয়। বর্তমানে ফিরে এসে আমি দেখলাম বাবা মা দুজনেই আমার মুখের দিকে তাকিয়ে আছেন। বাবা ধীরে ধীরে বললেন, তাহলে এই 10 বছর আমরা কিছুই জানতাম না? আমি মৃদু হাসলাম। তোমরা জানার চেষ্টাও করনি বাবা। কথাটা শুনে বাবার মাথা নিচু হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, আমি প্রতিদিন অপেক্ষা করেছি, ভেবেছি তুই একদিন ফিরে এসে বলবি, বাবা, আমি ভুল করেছি। কিন্তু আজ বুঝলাম ভুলটা আমারই ছিল। এই প্রথম আমি বাবার চোখে অনুতাপের জল দেখলাম। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে
আমার মাথায় হাত রাখলেন। ক্ষমা করে দে মা। এই একটি বাক্য শুনে 10 বছরের জমে থাকা কষ্ট যেন হঠাৎ করে বুকের ভেতর থেকে বেরিয়ে এলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বাবাকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদে উঠলাম। মাও এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরলেন। আরিফ কিছু না বুঝেই আমাদের তিনজনকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো হারিয়ে যাওয়া পরিবারটাকে আবার ফিরে পেয়েছি। কিন্তু আমার মনের ভিতর তখনও একটি ভয় রয়ে গেছে। কারণ আমি জানতাম চিঠিটা পড়ে তারা শুধু গল্পের শুরুটা জেনেছে, শেষটা এখনো অনেক দূরে। আমি ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে আরেকটি মোটা ফাইল বের করলাম। ফাইলের উপর বড় অক্ষরে লেখা গোপন নথি। বাবা বিস্মিত হয়ে বললেন, এটা আবার কি? আমি ধীরে ধীরে ফাইলটা টেবিলের ওপর রাখলাম। তারপর বললাম, এই ফাইলের ভেতর এমন কিছু কাগজ আছে যা প্রমাণ করবে কেন আমি 10 বছর ধরে নীরব ছিলাম, আর কেন আজ পর্যন্ত কাউকে পুরো সত্যটা বলিনি। বাবা মা নিঃশ্বাস আটকে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ধীরে ধীরে ফাইলের প্রথম পৃষ্ঠা খুললাম। আর ঠিক তখনই বাইরে একটি গাড়ি এসে বাড়ির সামনে থামার শব্দ শোনা গেল। সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর কলিং বেল বেজে উঠল। টিং টং। আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম। মনে মনে বললাম, অবশেষে সে এসেই গেল। কলিং বেলের শব্দটা পুরো বাড়ির নীরবতাকে ভেঙে দিল। ঘরের ভেতরে উপস্থিত প্রত্যেকের মুখে অজানা এক আতঙ্কের ছাপ ফুটে উঠল। আমি যেন আগেই বুঝে গিয়েছিলাম এই মুহূর্তটা একদিন না একদিন আসবেই। তাই চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নিলাম। তারপর ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেলাম। বাবা আমার হাত চেপে ধরে বললেন, দাঁড়া রূপালি, দরজাটা আমি খুলছি। আমি মাথা নেড়ে বললাম, না বাবা, এই মানুষটার সঙ্গে আমারই আগে কথা বলা দরকার। বাবা আর কিছু বললেন না, শুধু নিঃশব্দে সরে দাঁড়ালেন। দরজার হাতলে হাত রাখতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। 10 বছর ধরে যেসব স্মৃতি আমি চাপা দিয়ে রেখেছিলাম, সেগুলো একে একে চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তবু নিজেকে শক্ত করে আমি দরজাটা খুললাম। দরজার ওপাশে দাঁড়িয়েছিলেন মাঝবয়সী এক ভদ্রলোক। ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখ ভর্তি ক্লান্তির ছাপ, চুলের অর্ধেকের পেকে গেছে। আমাকে দেখে তিনি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর খুব ধীরে বললেন, অনেক দেরি হয়ে গেল রূপালি। আমি শান্ত গলায় উত্তর দিলাম, হ্যাঁ, অনেক দেরি হয়েছে, তবে সত্যের জন্য কখনো খুব বেশি দেরি হয় না। লোকটি ভেতরে ঢোকার আগে একবার আরিফের দিকে তাকালেন। সে দৃষ্টিতে ছিল অদ্ভুত এক মমতা, আবার গভীর অপরাধবোধও। আরিফ অবাক হয়ে আমার হাত শক্ত করে ধরল। সে বুঝতে পারছিল এই মানুষটির সঙ্গে আমাদের অতীতের কোনো গভীর সম্পর্ক আছে। বাবা এগিয়ে এসে কঠিন গলায় বললেন, আপনি কে? ভদ্রলোক সম্মানের সঙ্গে মাথা নত করে বললেন, আমার নাম কামরুল হোসেন। 10 বছর আগে আমি মিস্টার ইয়াসিনের ব্যক্তিগত আইনজীবী ছিলাম। কথাটা শুনে ঘরের পরিবেশ আবার বদলে গেল। বাবা এক পা পিছিয়ে গেলেন। মা অবাক হয়ে বললেন, আপনি এখানে কেন এসেছেন? ভদ্রলোক ধীরে ধীরে তার হাতে থাকা চামড়ার ব্যাগটা টেবিলের ওপর রাখলেন। তারপর বললেন, কারণ আজ যে সত্যটা প্রকাশ পেতে চলেছে তার সাক্ষী হওয়া আমার দায়িত্ব। এতদিন আমি নীরব ছিলাম আদালতের নির্দেশে, কিন্তু সেই মামলার সব নিষেধাজ্ঞা কয়েক মাস আগেই শেষ হয়েছে। এখন আর সত্য লুকিয়ে রাখার কোনো কারণ নেই। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তটার জন্যই আমি 10 বছর অপেক্ষা করেছি। ভদ্রলোক ব্যাগ খুলে কয়েকটি ফাইল বের করলেন। প্রতিটি ফাইলের ওপর সরকারি সিলমোহর। পুরনো নথিগুলো যত্ন করে প্লাস্টিকের কভারের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। তিনি প্রথম ফাইলটি বাবার সামনে রেখে বললেন, আপনারা যেটাকে এতদিন ব্যক্তিগত লজ্জার ঘটনা ভেবেছেন, সেটা আসলে ছিল একটা ফৌজদারি তদন্তের অংশ। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। বাবা হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন। আমি শুধু বললাম, তাই তো সেদিন বলেছিলাম, এখন কিছু বলতে পারবো না। কামরুল সাহেব ফাইলের একটি কাগজ খুলে টেবিলের ওপর রাখলেন। সেখানে কয়েকটি স্বাক্ষর, সরকারি নোটিশ এবং তদন্তের তারিখ লেখা ছিল। তিনি বললেন, রূপালীকে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সে এমন কিছু তথ্য জানত যেগুলো প্রকাশ পেলে নিরপরাধ কয়েকজন মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারত। তাই তদন্তকারী কর্মকর্তারা তাকে আপাতত নীরব থাকতে বলেন। মা বিস্ময়ে বললেন, তাহলে সে আমাদের কিছুই বলতে পারেনি?
না, শান্তভাবে উত্তর দিলেন কামরুল সাহেব। বলতে পারলে হয়তো আজকের এই পরিস্থিতিই তৈরি হতো না। ঘরের ভেতর কেউ কোনো কথা বলছিল না। ঠিক তখনই আরিফ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। সে সরল গলায় জিজ্ঞেস করলো, চাচা, আপনি কি আমার বাবাকে চিনতেন? প্রশ্নটা শুনে কামরুল সাহেবের চোখ ভিজে উঠল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি তাকে চিনতাম, কিন্তু তোমার মায়ের অনুমতি ছাড়া আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। আরিফ আমার দিকে তাকালো। আমি তার কাঁধে হাত রেখে বললাম, সব উত্তর পাবি বাবা, তবে একসঙ্গে সব জানলে তুই কষ্ট পাবি। একটু একটু করে সব জানাবো। সে মাথা নাড়ল। তার চোখে কৌতূহল থাকলেও কোনো অভিযোগ ছিল না। এই শিশুটার ধৈর্য দেখে আমার বুকটা ভরে উঠল। কামরুল সাহেব এবার দ্বিতীয় ফাইলটি খুললেন। তিনি বললেন, মিস্টার ইয়াসিন মৃত্যুর আগে একটি লিখিত ঘোষণা রেখে গিয়েছিলেন। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, সময় না আসা পর্যন্ত এই নথি প্রকাশ করা যাবে না। বাবা বিস্মিত হয়ে বললেন, তিনি মারা গেছেন? আমি চোখ নামিয়ে নিলাম। এই খবরটা আমি আগেই জানতাম, কিন্তু বাবা মায়ের কাছে আজই প্রথম প্রকাশ পেল। মা ধীরে ধীরে সোফায় বসে বললেন। তিনি ফিসফিস করে বললেন, আমরা তো ভেবেছিলাম তিনি বিদেশে চলে গেছেন। কামরুল সাহেব মাথা নাড়লেন। না, দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা যান। মৃত্যুর আগে কয়েক মাসে তিনি শুধু একটি কথাই বারবার বলতেন, একদিন রূপালীর পরিবার যেন পুরো সত্যটা জানতে পারে। আমার চোখের কোণ ভিজে উঠল। যে মানুষটি শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুতি রেখেছিলেন, তাকে নিয়ে আজও সমাজ কত ভুল ধারণা পোষণ করে। ঠিক তখনই বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি আমার সামনে এসে দুই হাত জোর করলেন। আমি বিস্ময়ে পিছিয়ে গেলাম। বাবা কাপা গলায় বললেন, রূপালী, আমি তোকে বিচার করেছি, কিন্তু কখনো সত্য জানার চেষ্টাই করিনি। একজন বাবা হয়ে আমি সবচেয়ে বড় ভুলটা করেছি। তুই যদি আজও আমাকে ক্ষমা না করিস, তবুও আমি কোনো অভিযোগ করব না। আমি তাড়াতাড়ি বাবার হাত ধরে ফেললাম। এভাবে বলো না বাবা, তোমাকে হারানোর ভয়ে তো আমি এতদিন ফিরে আসিনি। আমার কথাটা শেষ হতে না হতেই মা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। অনেক বছর পর এই আলিঙ্গনে আমি আবার মায়ের গন্ধ পেলাম। মনে হচ্ছিল 10 বছরের শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে। কিন্তু ঠিক সেই সময় কামরুল সাহেব নিচু গলায় বললেন, আবেগে ভেসে যাওয়ার সময় এখনও আসেনি, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিটা এখনও খোলা হয়নি। তিনি ব্যাগের ভেতর থেকে একটি ছোট ধাতব বাক্স বের করলেন। বাক্সটিতে একটি নম্বর লক লাগানো। তিনি সেটি টেবিলের উপর রেখে বললেন, এই বাক্সের ভেতরে এমন কিছু আছে যা শুধুই পরিবারের অতীত নয়, ভবিষ্যতও বদলে দিতে পারে। আর মিস্টার ইয়াসিন লিখে গিয়েছিলেন, এটা খুলতে হবে শুধুমাত্র রূপালীর উপস্থিতিতে। আমি বাক্সটির দিকে তাকিয়ে রইলাম। 10 বছর আগে শেষবার যখন এটি দেখেছিলাম, তখনও জানতাম না এর ভেতরে কি আছে। আজ অবশেষে সেই রহস্য উন্মোচনের সময় এসে গেছে। আমি ধীরে ধীরে ধাতব বাক্সটির ওপর হাত রাখলাম। মুহূর্তের মধ্যে মনে হলো যেন 10 বছর আগের সেই রাত আবার ফিরে এসেছে। বুকের ভেতর হৃস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে ঘরের সবাই হয়তো সেই শব্দ শুনতে পাচ্ছিল। বাক্সটির ওপর আঙ্গুল বুলিয়ে আমি কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। তারপর কামরুল সাহেব আমার দিকে একটি ছোট কাগজ এগিয়ে দিলেন। সেখানে 4 অঙ্কের একটি সংখ্যা লেখা ছিল। তিনি শান্ত গলায় বললেন, এই নম্বরটা আমাকে মৃত্যুর আগে মিস্টার ইয়াসিন নিজে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একদিন যদি রূপালী ফিরে আসে, তাহলে এই বাক্স শুধু তার সামনেই খোলা হবে। আমি কাপা হাতে নম্বরগুলো লকের উপর বসাতে লাগলাম। প্রথম সংখ্যা ঘুরতেই ধাতব শব্দ হলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সংখ্যা বসিয়ে ধীরে ধীরে লক টানতেই সেটি খুলে গেল। ঘরে সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। বাক্সের ভেতরে কোনো গয়না বা টাকা ছিল না। ছিল একটি পুরনো ডায়েরি, একটি পেন ড্রাইভ, কয়েকটি সিল করা খাম এবং একটি ছোট্ট কাপড়ে মোড়ানো কাঠের বাক্স। আমি প্রথমে ডায়েরিটা হাতে নিলাম। মলাটের ভেতরে পরিষ্কার অক্ষরে লেখা, যদি এই ডায়েরি পড়া হয় তাহলে বুঝতে হবে সত্য প্রকাশের সময় এসে গেছে। বাবা আস্তে করে বললেন, পড় মা, আমরা সব শুনতে চাই। আমি প্রথম পাতাটি খুললাম। লেখাগুলো ছিল মিস্টার ইয়াসিনের নিজের হাতে লেখা। আমি জানি এই ডায়েরি যেদিন খোলা হবে সেদিন হয়তো আমি আর পৃথিবীতে থাকব না, কিন্তু আমি চাই না একজন নির্দোষ মেয়ে সারা জীবন অন্যায় অপরাধ নিয়ে বেঁচে থাকুক।
রূপালী অনেকবার আমাকে বলেছিল সত্য প্রকাশ করতে, কিন্তু আমি তাকে থামিয়েছিলাম, কারণ তখন তদন্ত শেষ হয়নি। আজ যদি কেউ এই ডায়েরি পড়ে, তাহলে সে জানবে রূপালী নিজের সম্মান নয়, অন্য কয়েকটি পরিবারের নিরাপত্তার জন্য নীরব ছিল। মা পড়তে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন। তিনি আমার হাত ধরে বললেন, মা, তুই এত বড় কষ্ট একা একা সহ্য করলি? আমি উত্তর দিলাম না। কিছু কষ্টের উত্তর শব্দে দেওয়া যায় না। ডায়েরির প্রথম পাতায় কয়েকটি নাম লেখা ছিল, কিন্তু সেগুলোর বেশিরভাগই কালো কালি দিয়ে ঢেকে দেওয়া। শুধু নিচে একটি লাইন পরিষ্কার দেখা যাচ্ছিল, যে মানুষ সত্য লুকায় সে অপরাধী হতে পারে, কিন্তু যে নিরপরাধকে বাঁচাতে নিজের জীবন নষ্ট করে, ইতিহাস তাকে অন্য চোখে বিচার করে। বাবা ধীরে ধীরে চশমা খুলে চোখ মুছলেন। আমি জীবনে প্রথম দেখলাম তিনি নিজের সিদ্ধান্তের জন্য এতটা ভেঙে পড়েছেন। ঠিক তখনই কামরুল সাহেব পেন ড্রাইভটি হাতে তুলে বললেন, এর ভেতরে কয়েকটি ভিডিও রেকর্ডিং আছে, তবে আমি মনে করি এখনই সেগুলো দেখা উচিত হবে না, কারণ সব সত্য একসঙ্গে সামনে এলে আরিফের জন্য সেটা মানসিকভাবে কঠিন হয়ে যাবে। আমি তার কথায় সঙ্গে একমত হলাম। আরিফ তখনও শান্তভাবে সবকিছু দেখছিল। সে হঠাৎ আমার কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমি শুধু একটা কথাই জানতে চাই, তুমি কি আমাকে জন্ম দিয়ে কখনো আফসোস করেছো? প্রশ্নটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি কোনো দ্বিধা না করে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। না বাবা, পৃথিবীর সবাই যদি আমার বিরুদ্ধে দাঁড়াতো, তবু আমি তোকে পৃথিবীতে আনতাম, কারণ তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আরিফ মৃদু হেসে বলল, তাহলে আমি খুব ভাগ্যবান। তার এই সরল কথায় ঘরের ভারী পরিবেশ কিছুটা হালকা হয়ে গেল। মা এগিয়ে এসে আরিফের মাথায় হাত রেখে বললেন, আজ থেকে এই বাড়িটাও তোমার। এত বছর যা হারিয়েছ, আমরা চেষ্টা করব তার কিছুটা হলেও ফিরিয়ে দিতে। আরিফ লাজুক হেসে বলল, আমি শুধু একটা পরিবার চাই। কথাটা শুনে আমার চোখ আবার ভিজে উঠল। 10 বছর ধরে যে শিশুটি কোনো অভিযোগ ছাড়াই বড় হয়েছে, তার চাওয়াটা এত ছোট, অথচ এত মূল্যবান। ঠিক তখনই আমার চোখ পড়ল বাক্সের ভেতরে থাকা ছোট কাঠের কৌটাটার দিকে। আমি সেটা খুলতেই ভেতর থেকে একটি রূপার লকেট বেরিয়ে এলো। লকেটটির একপাশে একটি ছোট শিশুর ছবি রাখার জায়গা, অন্য পাশে খোদাই করা মাত্র 3টি শব্দ, সত্য একদিন জিতবে। লকেটের নিচে একটি ভাঁজ করা কাগজ ছিল। আমি খুলে পড়তে লেখা পেলাম, রূপালী, যদি কোনোদিন তোমার ছেলে বড় হয়ে নিজের পরিচয় জানতে চায়, তাহলে এই লকেটটা তাকে দিও। এতে এমন একটি স্মৃতি আছে যা তাকে জানাবে তার জন্ম কখনো লজ্জার নয়, বরং একজন মায়ের সাহসের প্রতীক। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, নিঃশব্দে কাঁদতে লাগলাম। বাবা আমার পাশে এসে দাঁড়ালেন। মা, তুই যদি রাজি থাকিস, আমরা আবার সব নতুন করে শুরু করতে চাই। আমি ধীরে ধীরে বললাম, নতুন শুরু করতে হলে পুরনো ভুল স্বীকার করাই যথেষ্ট নয় বাবা, সেই ভুলের ক্ষত সারাতে হয়। বাবা মাথা নিচু করে বললেন, আমি জানি, আর সেই দায়িত্ব আমি নেব। কামরুল সাহেব তখন ব্যাগ থেকে শেষ একটি সিল করা খাম বের করলেন। খামটির উপর বড় অক্ষরে লেখা ছিল, শুধুমাত্র রূপালীর জন্য। আমি ধীরে ধীরে খামটি হাতে নিলাম। সিল ভাঙতেই একটি মাত্র চিঠি বেরিয়ে এলো। চিঠির শেষ লাইন পড়ে আমার মুখের রং মুহূর্তেই বদলে গেল। আমি অবিশ্বাসে আবারও লাইনটি পড়লাম, তারপর আস্তে করে চেয়ারে বসে পড়লাম। মা উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে, কি লেখা আছে? আমি কিছুক্ষণ কোনো উত্তর দিতে পারলাম না। অবশেষে কাপা গলায় বললাম, তিনি তিনি আমার জন্য মৃত্যুর আগে আরেকটি সত্য রেখে গেছেন, এমন একটি সত্য যা আমি নিজেও কোনোদিন জানতাম না। ঘরের সবাই নিস্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। চিঠিটা আমার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। শেষ লাইনটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল, অথচ আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। এত বছর ধরে যে মানুষটাকে আমি শুধু একজন অভিভাবকের মতো শ্রদ্ধা করেছি, মৃত্যুর আগে তিনি এমন একটি সত্য লিখে রেখে গেছেন যা আমার অতীত সম্পর্কে ধারণাটাই বদলে দিতে পারে। মা আর অপেক্ষা করতে পারলেন না। তিনি আমার কাঁধে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, রূপালী, আমাদের আর অন্ধকারে রেখো না, কি লেখা আছে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে চিঠিটা ভাঁজ করলাম। তারপর ধীরে ধীরে বললাম, তিনি লিখেছেন, আমার জীবনের এমন কিছু ঘটনা আছে যা আমার কাছ থেকেও লুকিয়ে রাখা হয়েছিল। সেই সত্য জানার অধিকার শুধু আমার নয়, তোমাদেরও আছে, কিন্তু সব উত্তর এই বাড়িতে নেই। বাবা বিস্মিত হয়ে বললেন, তাহলে কোথায় আছে?
আমি চিঠির আরেকটি অংশ পড়ে শোনালাম। যদি তুমি এই চিঠি পড়ো, তাহলে কামরুল তোমাকে সেই ঠিকানায় নিয়ে যাবে। সেখানে এমন একজন মানুষ আছেন যিনি গত 10 বছর ধরে নীরবে অপেক্ষা করছেন। তিনি তোমার কোনো শত্রু নন, বরং সত্যের শেষ সাক্ষী। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। কামরুল সাহেব ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সেই ঠিকানাটা জানি, কিন্তু রূপালী রাজি না হলে আমি কাউকে সেখানে নিয়ে যাব না। বাবার সঙ্গে সঙ্গে বললেন, আমরাও যাব। এত বছর যে ভুল করেছি, এবার তার পেছনে থাকতে চাই না। আমি জানালার বাইরে তাকালাম। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। মনে হচ্ছিল প্রকৃতিও যেন নতুন একটি অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছে। আরিফ আমার পাশে এসে দাঁড়ালো। মা, আমিও কি যাব? আমি তার মাথায় হাত রেখে বললাম, যাবি, কারণ এই গল্পে তোরও একটা জায়গা আছে। কিন্তু একটা কথা মনে রাখবি, মানুষকে তার অতীত দিয়ে বিচার করা যায় না। একজন মানুষের আসল পরিচয় তার কাজ। আরিফ মুচকি এসে মাথা নাড়ল। পরদিন খুব ভোরে আমরা রওনা হলাম। অনেক বছর পর আমি আবার সেই পথ ধরে যাচ্ছিলাম, যেদিকে তাকানোর সাহস এতদিন পাইনি। রাস্তার দুই পাশে ধানের ক্ষেত, দূরে তালগাছ, মাঝে মধ্যে ছোট ছোট বাজার। সবকিছুই যেন পরিচিত, অথচ অচেনা লাগছিল। গাড়ির ভেতরে কেউ তেমন কথা বলছিল না। বাবা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিলেন। তার চোখে এখন রাগ নেই, আছে শুধু হারিয়ে যাওয়া সময়ের জন্য আফসোস। প্রায় 3 ঘন্টা পর কামরুল সাহেব গাড়ি থামালেন। সামনে একটি পুরনো একতলা বাড়ি, চারদিকে বড় বড় আম গাছ, লোহার গেটের ওপর লেখা আশ্রয়। বাড়িটা দেখে বোঝাই যাচ্ছিল অনেক বছর ধরে যত্ন নিয়ে রাখা হয়েছে। গেট খুলতেই একজন বৃদ্ধ এগিয়ে এলেন। সাদা দাড়ি, পরিপাটি পাঞ্জাবি, হাতে লাঠি। তিনি আমাকে দেখে স্থির হয়ে গেলেন। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে বললেন, তুমি রূপালী? আমি মাথা নাড়লাম। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন তুমি আসবে। তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে ঢুকতে আমার চোখ দেয়ালে টাঙানো একটি ছবির দিকে আটকে গেল। সেই ছবিতে মিস্টার ইয়াসিন হাসি মুখে দাঁড়িয়ে আছেন। ছবির নিচে একটি তারিখ। আমি বুঝে গেলাম এটাই তার শেষ দিকের ছবি। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। বৃদ্ধ ধীরে ধীরে সোফায় বসে বললেন, আমি আব্দুল কাদের। ইয়াসিন আমার ছোট ভাই ছিল। আমরা সবাই একে অন্যের দিকে তাকালাম। তিনি আবার বললেন, মৃত্যুর আগে সে আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল। বলেছিল, যেদিন রূপালী আসবে সেদিন আর কোনো সত্য লুকিয়ে রাখবে না। আমি নিঃশব্দে বসে রইলাম। বৃদ্ধ টেবিলের ড্রয়ার খুলে একটি অ্যালবাম বের করলেন। পাতাগুলো একে একে উল্টাতে উল্টাতে তিনি বললেন, ইয়াসিন মানুষকে সাহায্য করতে ভালোবাসতো, কিন্তু সে কখনো চাইতো না তার কোনো কাজের জন্য তাকে নায়ক বানানো হোক। অ্যালবামের ভেতরে অনেক ছবি ছিল, বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রম, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মুহূর্ত। আমি অবাক হয়ে ছবিগুলো দেখছিলাম, কারণ তার এই দিকটা আমি কোনোদিন জানতাম না। ঠিক তখনই একটি ছবির ওপর আমার চোখ থেমে গেল। ছবিটিতে আমি নিজেই আছি। আমার বয়স তখন হয়তো 19। হাসপাতালের করিডোরে বসে আছি, আর দূরে দাঁড়িয়ে মিস্টার ইয়াসিন ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। আমি বিস্ময়ে বললাম, এই ছবিটা কে তুলেছিল? বৃদ্ধ উত্তর দিলেন, হাসপাতালের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া। আমার শরীর কেঁপে উঠল। তিনি শান্ত গলায় বললেন, সেদিন তুমি ভেবেছিলে তুমি একা ছিলে, কিন্তু আসলে তুমি একা ছিলে না। বাবা বিস্ময়ে আমার দিকে তাকালেন। আমি বুঝতে পারছিলাম আরও অনেক অজানা সত্য এখনও সামনে আসা বাকি। বৃদ্ধ এবার আলমারির ভেতর থেকে একটি মোটা খাম বের করলেন। তিনি খামটা আমার হাতে দিয়ে বললেন, এটার ভেতরে এমন কিছু নথি আছে যা শুধু তোমার নয়, আরিফের ভবিষ্যতের সঙ্গেও জড়িত। আমি ধীরে ধীরে খামটা খুলতে শুরু করলাম। ভেতর থেকে প্রথমে বেরিয়ে এলো একটি জন্ম সনদের অনুলিপি, তারপর একটি ট্রাস্টের কাগজ এবং শেষে একটি হাতে লেখা নোট। আমি নোটের প্রথম লাইন পড়তেই থমকে গেলাম। সেখানে লেখা, যদি আরিফ কোনোদিন তার মায়ের মতো সৎ মানুষ হয়ে বড় হয়, তাহলে এই ট্রাস্টের সম্পূর্ণ দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হবে। আমি অবাক হয়ে বললাম, ট্রাস্ট? আব্দুল কাদের সাহেব মৃদু হেসে বললেন, হ্যাঁ, ইয়াসিন তার জীবনের শেষ দিকে এতিম ও অসহায় শিশুদের জন্য একটি ট্রাস্ট গড়ে তুলেছিল, আর সেই ট্রাস্টের ভবিষ্যৎ অভিভাবক হিসেবে সে আরিফের নাম লিখে গেছে। বাবা, মা, আমি কেউ কিছু বলতে পারছিলাম না।
আরিফ কিছুই বুঝতে না পেরে শুধু আমার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম অতীতের সব অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে নতুন এক দায়িত্ব আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমি জানতাম এখন একটি প্রশ্নের উত্তর পাওয়া বাকি। মিস্টার ইয়াসিন কেন মৃত্যুর আগে আরিফের নাম সেই ট্রাস্টের উত্তরাধিকারী হিসেবে লিখে গেলেন? সেই প্রশ্নের উত্তরই হয়তো এই গল্পের শেষ রহস্য। আমি অনেকক্ষণ ধরে কাগজটার দিকে তাকিয়ে রইলাম। হাতের ভেতর কাগজটা কাঁপছিল, কিন্তু সেটা ভয়ের জন্য নয়, বরং এত বছরের অজানা প্রশ্নের উত্তর একে একে সামনে চলে আসছে বলে। আরিফ তখনও আমার পাশে দাঁড়িয়ে, ওর ছোট্ট হাতটা শক্ত করে আমার আঙ্গুল আঁকড়ে ধরে আছে। হয়তো সে বুঝতে পারছিল এই মুহূর্তে আমার ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে। আব্দুল কাদের সাহেব ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরের সন্ধ্যা নেমে এসেছে, দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আছে। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, ইয়াসিন সবসময় একটা কথাই বলতো, মানুষের জীবনে সবচেয়ে বড় বোঝা অপরাধ নয়, ভুল বোঝাবুঝি। কারণ অপরাধের বিচার হয়, কিন্তু ভুল বোঝাবুঝি অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হয়। কথাগুলো শুনে আমার বাবা মাথা নিচু করে বসে রইলেন। তার চোখের কোণে জমে থাকা জল আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, মা, আজ বুঝতে পারছি আমি শুধু তোকে বাড়ি থেকে বের করিনি, নিজের জীবন থেকেও বের করে দিয়েছিলাম। সেই শাস্তি আমি গত 10 বছর ধরে পেয়েছি। বাড়ির প্রতিটি কোণে তোর স্মৃতি ছিল, কিন্তু তুই ছিলি না। তোর ঘরটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছিলাম। কেউ সেখানে ঢুকতো না। মনে হতো হয়তো একদিন দরজায় কড়া নেড়ে বলবি, বাবা, আমি ফিরে এসেছি। কিন্তু সেই দিনটা এত দেরিতে আসবে ভাবিনি। আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। এতদিনের অভিমান যেন ধীরে ধীরে গলতে শুরু করেছে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অভিযোগ ধরে রাখার চেয়ে ক্ষমা করে দেওয়াই বড় হয়ে ওঠে। ঠিক তখনই আব্দুল কাদের সাহেব আলমারির ভেতর থেকে আরেকটি ছোট বাক্স বের করলেন। বাক্সটির ওপর কোনো তালা ছিল না। তিনি সেটা আমার হাতে দিয়ে বললেন, এটা ইয়াসিন শেষবার আমার কাছে রেখে গিয়েছিল। বলেছিল, যেদিন রূপালী নিজের পরিবারকে ফিরে পাবে সেদিন এটা তাকে দিয়ে দিও, এর আগে নয়। আমি বাক্সটা খুললাম। ভেতরে একটি পুরনো হাতঘড়ি, একটি কলম এবং ছোট্ট একটি চিরকুট। চিরকুটে মাত্র কয়েকটি লাইন লেখা ছিল, রূপালী, তুমি যদি এই লেখা পড়ো তাহলে বুঝবো তুমি আর একা নও। আমি তোমাকে কোনো সম্পদ দিয়ে যেতে পারিনি, কিন্তু আমি চাই তুমি তোমার কষ্টকে অন্য মানুষের শক্তিতে পরিণত করো। আরিফকে এমন মানুষ হিসেবে গড়ে তোলো যে কাউকে তার অতীত দিয়ে বিচার করবে না। মানুষ ভুল করে, কিন্তু সবাই খারাপ হয় না। চিঠিটা পড়ে আমার বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি নেমে এলো। আমি অনুভব করলাম এতদিন ধরে যে উত্তর খুঁজেছিলাম সেটা আসলে কোনো রহস্যের মধ্যে ছিল না, ছিল মানুষের প্রতি বিশ্বাস আর ক্ষমার মধ্যে। আরিফ হঠাৎ বলল, মা, আমি বড় হয়ে ট্রাস্টে কাজ করব। যেসব বাচ্চার কেউ নেই আমি তাদের বন্ধু হব। ঘরের সবাই ওর দিকে তাকিয়ে রইল। আব্দুল কাদের সাহেবের মুখে দীর্ঘদিন পর একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, দেখেছ রূপালী, ইয়াসিন ভুল মানুষকে বিশ্বাস করেনি। আমরা সেদিন রাতটা সেখানেই কাটালাম। অনেক গল্প হলো। ইয়াসিনের জীবনের এমন অনেক দিক জানলাম যেগুলো আগে কখনো জানতাম না। তিনি নিজের নামে কোনো দান করতেন না। অসহায় মানুষের চিকিৎসা, এতিম শিশুদের পড়াশোনা, বিধবাদের সহায়তা সবকিছুই গোপনে করতেন। তিনি সবসময় বলতেন, ভালো কাজের সবচেয়ে বড় পুরস্কার হলো কেউ যেন জানতে না পারে কে করেছে। পরদিন সকালে বাড়ি ফেরার সময় আব্দুল কাদের সাহেব আমার হাতে ট্রাস্টের কাগজগুলো তুলে দিয়ে বললেন, এখন থেকে এই দায়িত্ব তোমাদের, কিন্তু মনে রেখো এটা সম্পদের দায়িত্ব নয়, মানুষের দায়িত্ব। আমি মাথা নত করে কাগজগুলো গ্রহণ করলাম। বাড়িতে ফিরে বাবা যে প্রথম কাজটা করলেন তা হলো গ্রামের সবার সামনে আমাকে নিজের মেয়ে হিসেবে আবার পরিচয় করে দেওয়া। যারা একসময় আমাকে নিয়ে নানা কথা বলেছিলেন তাদের সামনে তিনি বিনা সংকোচে বললেন, ভুল আমার ছিল, আমার মেয়ের নয়। আমি তাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু তিনি বললেন, মানুষের সামনে তোকে অপমান করেছি, তাই মানুষের সামনেই ক্ষমা চাইব। সেদিন বুঝেছিলাম সত্যিকারের অনুতাপ মানুষের অহংকারকে ছোট করে দেয়। কয়েক মাসের মধ্যে আমাদের জীবনে অনেক পরিবর্তন এলো। আরিফ নতুন স্কুলে ভর্তি হলো।
সে প্রায়ই তার দাদুর সঙ্গে মাঠে হাঁটতে যেত। দাদি প্রতিদিন নিজের হাতে ওর পছন্দের খাবার রান্না করতেন। যে বাড়ি থেকে একদিন আমি চোখের জল নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, সেই বাড়িটায় আবার আমাদের হাসির শব্দে ভরে উঠল। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলাম। আরিফ এসে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, তুমি যদি সেদিন ভয় পেয়ে যেতে তাহলে আমি পৃথিবীতে আসতাম না, তাই না? আমি মৃদু হেসে বললাম, হয়তো না। সে আমার হাত শক্ত করে ধরে বলল, তাহলে ধন্যবাদ মা, আমাকে পৃথিবীতে আনার জন্য। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম। আমার চোখ ভিজে উঠল, কিন্তু সেই কান্নার কষ্টের ছিল না, সেটা ছিল পূর্ণতার কান্না। সেদিন আমি আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলেছিলাম, আপনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। আপনার রেখে যাওয়া বিশ্বাস আমি কখনো ভাঙব না। বাতাসে হালকা শিউলি ফুলের গন্ধ ভেসে আসছিল। মনে হচ্ছিল দীর্ঘ 10 বছরের অন্ধকারের পর অবশেষে আমাদের জীবনে সত্যি একটি নতুন সকাল নেমে এসেছে। সমাপ্ত।